ইরান ইসরায়েলের যুদ্ধে আগুনে পানি ঢালতে পারে আমেরিকা, আর তার ফল হবে রহস্যময়। নিঃশেষ হবে উপসাগরীয় রাজতন্ত্র, নিরপেক্ষতা, অর্থনীতি ও নিরাপত্তা কাঠামো। এখন প্রশ্ন একটাই, এরা কে কোন পার্শ্বে দাঁড়াবে? হোয়াইট হাউসের ভিতরে চলছে মতবিরোধের খেলা। প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্য ইসরায়েলকে সাপোর্ট দিলেও পেন্টাগনের শীর্ষে থাকা কর্মকর্তারা দল ভারী করছেন এবং তারা আক্রমণ করলে এর পরিণতি হবে আরেকটি আফগানিস্তান বা লিবিয়ার মতো দীর্ঘমেয়াদী জটিলতা। কংগ্রেসের বহু সদস্য বলছেন, আমরা আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধ চাই না। সেনাবাহিনীর ভিতর থেকে উঠে আসছে উদ্বেগ, ইরানের পারমাণবিক ভূগর্ভস্থ উদ্বেগ, যা ধ্বংস করা এত সহজ না। ফলে ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়া প্রতিটি ঘন্টা দেরির সাথে সাথে দ্বিধা আর ঘনীভূত হচ্ছে। চীনের মধ্যপ্রাচ্য আগ্রহ কেবল জ্বালানির উপর নির্ভর করে, বরং এটি এক বৃহত্তম ভূ রাজনৈতিক কৌশলের অংশ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। ইরান ও পাকিস্তান এই প্রকল্পে গুরুত্বপূর্ণ দুটি গেটওয়ে, ইরানের চাবাহার ও পাকিস্তানের গোয়েন্দারা বন্দর, চীনের জন্য সমুদ্র পথে পশ্চিমে পৌঁছানোর প্রধান করিডর। চীন ইতিমধ্যেই ইরানকে বেইডো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ট্রান্সফার করেছে, যা ইরানের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতায় নাটকীয় পরিবর্তন এনেছে। এটি শুধু কৌশলগত সহযোগিতা নয়, বরং মার্কেল জিপিএস নির্ভরতা থেকে বেরিয়ে আসার প্রতীক। বেইজিং মনে করে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের দখলদারি হ্রাস পেলে তারা নিরাপদে তাদের জ্বালানি আমদানি করতে পারবে। পাশাপাশি তারা ইরান, পাকিস্তান, কাতার এই অঞ্চলগুলোর সঙ্গে গভীর অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক তৈরি করেছে, যেন ভবিষ্যতে মার্কিন প্রভাবের প্রতিরোধ গড়ে তোলা যায়। ইরান ও ইসরায়েলের মধ্যে দ্রুত তীব্রতার হওয়া যুদ্ধ পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলোকে একটি ভূ রাজনৈতিক পূর্ণবর্তে ঠেলে দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পরিপূর্ণ এই অঞ্চল এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থানে দাঁড়িয়ে আছে। যদি যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে সরাসরি প্রবেশ করে, তবে এই দেশগুলোর হালকা নিরপেক্ষ অবস্থান ধ্বংস হয়ে যাবে এবং তারা পরিণত হবে যুদ্ধের মূল লক্ষ্যবস্তুতে। যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি আগ্রাসন যখন বেড়ে চলেছে, তখন উপসাগরীয় রাজতন্ত্রগুলো এক জটিল ভারসাম্য রক্ষায় চেষ্টায় ব্যস্ত। নিজেদের নিরাপত্তা রক্ষা, জ্বালানি রপ্তানি বজায় রাখা এবং এমন এক যুদ্ধ বাড়ানো যা তাদের সমগ্র অর্থনৈতিক খাতকে, যেমন এভিয়েশন এবং পানি শোধন ব্যবস্থা, ধ্বংস করে দিতে পারে। কিন্তু তাদের কৌশলগত নির্ভরতা এবং জোট সংলগ্নতা এতটাই গভীর যে চলাচলের জায়গা খুবই সীমিত। 13 জুন ইসরায়েলের তেল আবিব থেকে পরিচালিত বিমান হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত হানার পর উপসাগরীয় দেশগুলো শান্তিপূর্ণ অবস্থানে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সৌদি আরব, জার্মানির বার্লিন ও ইউরোপীয় ইউনিয়নের ব্রাসেলস, জর্ডানের আম্মান এবং ইরাকের বাগদাদে কূটনৈতিক তৎপরতা চালায় যেন উত্তেজনা না বাড়ে। কাতার, তুরস্কের আশকারা, ইতালির রোম ও কানাডার অটোই যোগাযোগ করে সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্সের প্যারিস, পাকিস্তানের ইসলামাবাদ ও হাঙ্গেরির বুদাপেস্টের সঙ্গে সমন্বয় করে। এমনকি সাধারণত নিরপেক্ষ কুয়েত ও ওমান পর্যন্ত তুরস্কের সহায়তা চায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে দৃষ্টি আরব ও ইসলামী দেশের এক যৌথ বিবৃতিতে পারমাণবিক স্থাপনা টার্গেট করার বিরোধিতা জানানো হয়। সংযুক্ত আরব আমিরাত ইরানি বাসিন্দাদের ভিসা জরিমানা মাফ করে, আর সৌদি আরব ইরানি হজ পালনকারীদের দ্রুত ফেরত পাঠায়। কিন্তু সবচেয়ে বড় ছিল কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম। তিনি বলেন, ইরান ধ্বংস হলে অনিয়ন্ত্রিত শৃঙ্খলা সৃষ্টি হবে। তিনি আহ্বান জানান যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলি উন্মাদতা থামায় এবং অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধ থেকে রক্ষা করে। পারস্য উপসাগর মার্কিন ঘাঁটি যেমন প্রতিরোধ, তেমনি উত্তেজনার উৎস কাতার, যেটি নাট্যের বাইরে একমাত্র ঘনিষ্ঠ মার্কিন মিত্র, যেখানে রয়েছে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদেদ এবং আল সালিয়া। এগুলো ইরানের মাত্র 300 কিলোমিটার দূরে কুয়েতে ছিটে ঘেঁষে রয়েছে 4টি ঘাঁটি। সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে 3টি, সৌদি আরবের রিয়াদ, বাহরাইনের মানামা এবং ওমানের মাস্কাটও দিচ্ছে রসদ এবং আকাশ প্রতিরক্ষা সহায়তা। যদিও এই দেশগুলোর আইনি অধিকার রয়েছে হামলা রোধে, বাস্তবে ওয়াশিংটন যদি যুদ্ধ শুরু করে তারা বাধা দিতে পারবে না। ইরান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, যেখান থেকে হামলা হবে সেখানেই পাল্টা হামলা হবে। অর্থাৎ যদি মার্কিন বিমান হামলা উপসাগর থেকে শুরু হয়, তাহলে কোনো রাজতন্ত্রই রক্ষা পাবে না। উত্তেজনা বাড়তেই আকাশপথ বন্ধ হতে শুরু করে। ইরান আর ইরাক, লেবানন, সিরিয়ার ওপর দিয়ে ফ্লাইট
বাতিল, রিড আউট বা স্থগিত করা হয়। এমিরেটস ও কাতার এয়ারওয়েজ ডজন ডজন ফ্লাইট বাতিল করে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর জ্যামে পড়ে। ফ্লাইট রিড আউটের খরচ বাড়ে, জ্বালানি ব্যয় বেড়ে যায়, যাত্রী সংখ্যা কমে যায়, আর্থিক আঘাত তৎক্ষণাৎ আরাবিয়ার শেয়ার 10% পড়ে যায়। 2004 সালের পর সবচেয়ে বড় পতন ইরান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস এবং তৃতীয় বৃহত্তম তেলের ভান্ডারধারী প্ল্যাটফর্মে ইসরায়েলি হামলার পর তেলের দাম 10% বেড়ে যায়। যদি যুদ্ধ অব্যাহত থাকে তেলের দাম $100 হারিয়ে যাবে। যদিও হামলাটি কাতারের দোহার সংলগ্ন স্থাপনায় আঘাত করেনি, তবুও বৈশ্বিক জ্বালানি বাজার কেঁপে ওঠে এবং কাতার ইরানের নর্থফিল্ড জোটকেও সংখ্যায় ফেলে। হরমুজ প্রণালী অঞ্চলে লাইফলাইন প্রতিদিন বিশ্বের 20% তরল প্রাকৃতিক গ্যাস এখন দিয়ে যায়। ইরান হুঁশিয়ারি দিয়েছে যদি ক্রমান্বয়ে হয় প্রণালী বন্ধ করে দেবে যদি হরমুজ এবং ইয়েমেন উপকূলবর্তী বাব আল মান্দাব একসাথে বন্ধ হয়। গ্লোবাল মার্কেট থেকে 60% গলফ তেল উধাও হবে, তেলের দাম পৌঁছাবে $200+ প্রতি ব্যারেলে। ইরানের পরমাণু স্থাপনাগুলো উপসাগরের পানির কাছে। হামলার কারণে তেজস্ক্রিয়তা ছড়ালে সমুদ্রের পানি দূষণ হবে। কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত যারা সমুদ্রের পানি শোধন করে পানীয় জল পায় তারা পানি শূন্য হয়ে পড়বে। এদিকে সাইবার যুদ্ধ এখন আর ছায়া নয়, বাস্তব যুদ্ধ। জিপিএস জমিয়ে 1000 জাহাজ, নেভিগেশন ফিরেছে, ডিজিটাল নিরাপত্তা এখনো নতুন। যুদ্ধক্ষেত্রে ইরান জানে তারা যুক্তরাষ্ট্রের F-35 বা বিমানবাহী রণতরীর সঙ্গে সরাসরি যুদ্ধে জিততে পারবে না। তাই তারা বেছে নিয়েছে এসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ অপ্রচলিত অপ্রত্যাশিত কৌশল। ড্রোন হামলা, মিলিশিয়া সাইবার অ্যাটাক, জিপিএস জ্যামিং এসব হচ্ছে তাদের চতুরাঘাত। হরমুজ প্রণালীতে জিপিএস জ্যামিং শুরু হয়, প্রায় 1000 জাহাজ অ্যানালগ নেভিগেশনে ফিরছে। এটি শুধু সিগন্যাল যুদ্ধ নয়, পুরো লজিস্টিক সিস্টেমকে অবরুদ্ধ করে দেয়। একই সঙ্গে ইরান ক্ষুদ্র ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্যে করার তাদের মতো ক্ষমতা অর্জন করেছে। অর্থাৎ তারা এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি আঘাত না করে চারপাশের অবস্থান থেকে চাপে ফেলার কৌশল নিচ্ছে। 7 অক্টোবর গাজা ভিত্তিক হামলা অপারেশন আল আকসা ফ্লাইটের পর উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো বিভক্ত কৌশল চলছে। ইসরায়েলের সঙ্গে অস্বাভাবিককরণ, ইরানের সঙ্গে সেতুবন্ধন এবং যুক্তরাষ্ট্রের সুরক্ষা ছাতায় নির্ভর। কিন্তু এই 3 পট একসাথে ঠেকানো সম্ভব না। বাস্তবতা হচ্ছে যুদ্ধ ছড়ালে প্রথমে যে মুখোশ জ্বলবে তা হলো উপসাগরের এই স্থিতিশীলতা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো কি করবে? যুক্তরাষ্ট্রের পাশে থাকবে নাকি ইরানের সঙ্গে বোঝাপড়ায় যাবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ইরান ইসরায়েলের যুদ্ধে এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে তীব্র বিশ্লেষণ পেতে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।